হাসিনা তো লাল বাতি জ্বলে গেছে। এখন তো বলতেই পারেন যে আপনি তো ডেইলি লাল বাতি জ্বালাইতেছেন। হাসিনা তো দিব্যি আছে, তার কথাবার্তা শুনে তো মনে হয় না সে চাপে আছে। কথা সত্য, দুনিয়াতে অতি আত্মবিশ্বাসী মানুষ হয় তিন ধরনের: খুব কম্পিটেন্ট বা দক্ষ, নিরেট গর্ধব, অভিনয়ে দারুণ পাকা। হাসিনা যে অভিনয় পাকা এটা মানতে তো আপনাদের কোনো আপত্তি নাই, তাই না? দেখেন কি সুন্দর চোখের পানি ফেলতেছে আগুনে পোড়া মানুষের গায়ে হাত দিয়া, অথচ দেখেন তারই দলের নেতা পঙ্কজ দেবনাথ বাসে আগুন দিয়া মানুষ মারছিল। আওয়ামী লীগের লোকেরাই এটা বলছে, আমরা বলি নাই। সে সাধারণ মানুষের কষ্টে কান্দে, আর সেই 691 জন মানুষকে স্রেফ ভিন্ন মতাবলম্বী হওয়ার জন্য গুম করে দিছে, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে মারছে, কত ফ্যামিলিকে ধ্বংস করে দিছে, পাখির মতো গুলি করে মারছে মিছিলে মানুষকে। এটা তো ক্ষমতায় থাকার সময়। হাসিনা যখন ক্ষমতার বাইরে, তার নির্দেশে 2006 সালে লগি বৈঠা নিয়ে তার দলের কর্মীরা পল্টনে 6 জন তরতাজা মানুষকে মারে নেয় পিটায় ক্যামেরার সামনে। একটা নিরাপরাধ পথচারী দর্জি বিশ্বজিৎ, তাকে কুপায় মারে নাই ক্যামেরার সামনে। আবার তার বসম্বদ আদালতকে দিয়ে তাদের মোটামুটি সবাইরে মাফ করে দেওয়া হয় নাই। আবরারকে সারা রাত ধরে পিটায় মারে নাই তার দলের লোকেরা। হাসিনা আপনি ক্যামেরার সামনে ন্যাকামো করেন, লজ্জা লাগে না আপনার? আবার হাসিনা তার দলের লোকদের কি বার্তা পাঠাইছে জানেন? হাসিনা কইছে আগামী ইলেকশনে বাইডেন হারবে, আর হারলে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের যে চাপ আসতেছে আমেরিকা থেকে সেটা থাকবে না। মানে আওয়ামী লীগ একটা কত বড় অধঃপতিত দল, যে দলের শীর্ষ নেতা তার দলের কর্মীদের বার্তা পাঠায় যে আগামী নির্বাচনে আমরা কারচুপি করতে পারবো। হাসিনা, তোমার আর কি রাজনীতি শেখামো? রাজনীতিতে হাই মরাল গ্রাউন্ড থাকতে হয়, একটা নৈতিক অবস্থান থাকতে হয়, না থাকলেও দেখাইতে হয় যে আছে, নাইলে কর্মীরা খায় না খায় কেন জিন্দাবাদ দেবে? আপনার তো দল নাই, আপনার হাতে টাকা নাই, ডলার নাই, ভোটে জেতার শক্তি নাই, আদর্শ নাই, নীতি নাই, কর্মী নাই, গুন্ডা আছে। আপনার হাতে তো ম্যাজিকও নাই যে দুম করে আপনি টাকা পাবেন কোথাও থেকে। তাহলে আছেটা কি? কি দিয়ে শাসন করবেন? যাই হোক, আসল আলাপে আসি। আজ কিন্তু আলাপ দুইটা, একে একে করব। প্রথমে লাল বাতি, কথাটা আমার না, সাবসে মানব জমিন। আসেন দেখি তারা কি বলছে। মানব জমিন আমেরিকার একটা প্রতিষ্ঠান, এমসিসির একটা জরিপের ফলাফল দেখাচ্ছে। এমসিসি কি? এর মানে হচ্ছে মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন। সেটা আবার কি, কাজ কি, আর জরিপ করে লাভটা কি, বাংলাদেশের কি লাভ এটাতে? তাই না? এগুলো অনেক প্রশ্ন না? এটা কি করে? শুধু জরিপ করে না, সেটা না। আপনার একটা কথা প্রায় শুনবেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। অনেক বড়, ভারী শোনায় আর কি। এটা হচ্ছে জাতিসংঘ 2000 সালে কিছু লক্ষ্য ঠিক করে দেয় তার সদস্য রাষ্ট্রগুলো, যেগুলো অর্জন করবে। কি কি সেই লক্ষ্য? ধরেন দারিদ্র, ক্ষুধা নির্মূল করা, শিশু মৃত্যু রোধ করা, ম্যালেরিয়া, এইডস নিয়ন্ত্রণ করা। এটা অবশ্য আওয়ামী লীগের জন্য জরুরি। যাই হোক, শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, এইসব আর কি ভালো ভালো কাজ। তো লক্ষ্য দিয়ে কি জাতিসংঘ খালাস না? খালাস না। সে নানা জায়গায় ফান্ড রাখছে, টাকা টুকা রাখছে, যেন সেই টাকাগুলো ইউজ কইরা, এটা সাহায্য নিয়ে রাষ্ট্রগুলো লক্ষ্য অর্জন করতে পারে। তো টাকা কি এমনি চাইলে দিয়ে দিবে? না, তার একটা সিস্টেম আছে টাকা পাওয়ার। বিষয়টা স্কুলের বৃত্তির মতো। মানে ছাত্র যদি বৃত্তি পায় তাহলে তার লেখাপড়া তো ফ্রি, তার সাথে নগদে কিছু টাকা টুকা পায়। কিন্তু আমি সারা জীবন বৃত্তি পাইছি, তো জানি, ওইটা দিয়ে পড়াশোনা চালাইছি। তো এই ফান্ডগুলা ভালো ভালো রাষ্ট্রের জন্য, যারা সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পড়তে বসে। আর হাসিনার রাষ্ট্র তো হাত মুখ ধুয়ে হিসাব করতে বসে, কাল কিছুই করবো, তাই না? তো যাই হোক, এমন একটা ফান্ড আছে আমেরিকায়, তার নাম মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ড। এদের মেলা টাকা। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের পাশের বাড়ির নেপাল আছে না, $500 মিলিয়ন পাইছে সাহায্য হিসাবে এই ফান্ড থেকে। তার মানে কত জানেন? 5000 কোটি টাকা। যে টাকা, এই টাকায় 1 লাখ প্রাইমারি স্কুল তৈরি করা যায় বাংলাদেশে। তো এই মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ড কিভাবে একটা দেশকে টাকা দেয়? চাইলে তো পাওয়া যায় না, তাই না? তো বৃত্তির সিস্টেমটা কি, পরীক্ষাটা কি? এই পরীক্ষাটা কি আসেন সেটা আমরা দেখি। প্রত্যেক বছর তারা 20টা সাবজেক্টে পরীক্ষা নেয়। পরীক্ষা নিয়ে যদি পাশ করে তাহলে সবুজ মার্ক দেয়, আর ফেল করলে রেড মার্ক বা লাল মার্ক। এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে একটা দেশ সে কেমন চালাইছে। তারা আসলে দেখতে চায় যে দেশটা তারা কেমন চালাইছে। ভালো চালাইছে, যদি ভালো চালায় তাহলে ফান্ড পাবা, খারাপ চালাইলে ফান্ড পাবা না। পরীক্ষার রেজাল্টের মতো আর কি। সেই রেজাল্টের উপর ভিত্তি করে তারা এই ফান্ড দেয়। নেপাল এই পাস দিছিল এই পরীক্ষায়, তাই টাকাটা পাইছে। তো হাসিনার রেজাল্ট বাই হয়েছে, উনি 20টার মধ্যে 17টা সাবজেক্টের ডাব্বা মারছেন, একেবারে ফেল মারছেন। না না, উনার কোনো দোষ নেই, কোনোই দোষ নেই। উনি পরীক্ষার আগে ডিম দিয়ে আলুর ঝোল খাইছিলেন।
তাই ডাব্বা মারছেন। হাসিবু, আমরা কিন্তু ক্ষুদ্রকালে পরীক্ষার আগে ডিম আলু রসগোল্লা কিছুই খাইতাম না, বুঝছো? রেজাল্ট কিন্তু মাশাআল্লাহ ভালোই হইতো, মেডিকেলে চান্স পাইছি, ডাক্তার হয়েছি, বৃত্তি পাইছি সারা জীবন। আমার জিগাইতা পরীক্ষার আগে একটা টিপস দিতাম। তোমরা তো সবাই ভুল বুঝায়, তাই না? ভুল বুঝায় কইছে যে ডিম আলু দিয়া খাইলে পরীক্ষা ভালো রেজাল্ট করবা, আসলে তো না। তোমার আশেপাশের লোকগুলো তো ভুল বুঝায়, সবগুলো ডাব্বা মারা আশেপাশে ভুল বুঝাইছে, তুমি ভুল বুঝে পরীক্ষা দিছো, ডিম খাইছো। এমসিসি কিন্তু আবার রসিক আছে, এমসিসি এটারে কয় স্কোর কার্ড, মানে পরীক্ষার কার্ড। তো আমরা দেখবো আমার হাসিবুর স্কোর। আসেন আমরা এমসিসির ওয়েবসাইটে দেখি উনি কেমন দেশ চালাইছেন। লাল মানে কিন্তু ফেল আর সবুজ মানে পাস, বুঝছেন তো? এই বছর তিনি সবচেয়ে বড় ডাব্বা মারছেন। বিশেষ বিবেচনায় পাশ করারও কোনো অবস্থা নাই। দেখেন কয়টা সাবজেক্টে ফেল: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কি কি সাবজেক্টে ফেল মারছে? দুর্নীতি নিয়ন্ত্রণ, জনগণের অধিকার, সরকার কেমন কাজ করতে পারে সেইটা, জমির অধিকার, বাণিজ্যের নীতিমালা, তথ্যের স্বাধীনতা, নারী পুরুষের সমতা, চাকরির সুযোগ, বেকারত্ব কত কমাইছে, তাই না? স্বাস্থ্য খাতে কত সরকারি ব্যয় করছে, প্রাইমারি এডুকেশনে প্রাথমিক শিক্ষায় কত ব্যয় করছে, তার নাগরিকদের স্বাধীনতা কেমন আছে, আইনের শাসন কেমন আছে, শিশু স্বাস্থ্য কেমন। মনে রেখেন, ভাত রান্না হয়েছে কিনা এটা যেমন একটা পাতিলের একটা চাল দিয়ে তুলে টিপ দিলে বোঝা যায়। তো এই 20টা সাবজেক্টে কেউ পাশ করলে বোঝা যাবে দেশটা দেশে ভালো চালাইতেছে। হাসিবু, আপনি ফেল মারলেন কেন? পরীক্ষার আগে ডিম খাইছিলেন না আলু কি রসগোল্লা? তো এখানে কিন্তু আগের বছর রেজাল্ট গুলো আছে আপনার, দেখবো কেমন করছিলেন। দেখি না, দেখবো, দেখি। আগের বছরও ফেল মারছিলেন বুবু 16টায়, তার আগের বছর ফেল মারছিলেন 13টায়, তার আগের বছর 12টায়, তার আগের বছর 7টায়। তার মানে কি আপনার পারফরমেন্স তো প্রত্যেক বছর খারাপ হইতেছে, প্রত্যেক বছর খারাপ হইতেছে। আগে ভালো আছিলেন, এখন খারাপ হইতেছে। তো আপনি কেমন দেশ চালাইছেন দেখছেন তো? নেপাল আপনার চাইতে ভালো দেশ চালায়, আপনার নাকি বিকল্প নাই। মানে আপনার মতো ধারাবাহিক ভাবে ফেল মারা ছাত্র খুঁজে পাওয়া দুষ্কর, আমি মানি। এখন তো আবার কইবেন এমসিসির ফান্ড নিব না, আমি নিজের ফান্ডে আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করব, বলবেন না? আবার কইবেন তো এটা পদ্মা ব্রিজ করছি নিজের ফান্ডে। এবার আসেন আমরা হাসিবুর আর একটা চিকনা বুদ্ধির কাম দেখি। আপনারা তো জানেন যে হাসিবু নানা ধরনের প্রেশারের মধ্যে আছে, আমেরিকার প্রেশারে আছে নির্বাচন করার জন্য, দেশের মধ্যে আন্দোলন, আবার টাকা নাই, ডলার নাই, এলসি তুলতে পারতেছে না। তো এই প্রেশার থেকে বাঁচার জন্য হাসিবু একটা কৌশল নিছে। আবার র্যাব স্যাংশন খাইছে, সে তো পিটাইতেও পারতেছে না। হাসিবুর একটা গোয়েন্দা সংস্থা আছে এনএসআই, উনার সাথে রয়ের একটা ডাইরেক্ট কানেকশন আছে, বুঝছেন? কেমনে আছে এটা পরে কমন, যদি এনএসআই আরো ফাজলামো করে। এনএসআই হেফাজতের উপরে চাপ সৃষ্টি করতেছে, তারা হেফাজতরে বলতেছে তোমাদের জেলে থাকা নেতাদের যদি জামিন চাও তাহলে আন্দোলন করো হাসিনার বিরুদ্ধে। কি সর্বনাশ! কি নিয়ে জানেন? কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে রাষ্ট্রের কাছে দাবি তুলতে বলতেছে হেফাজতকে এনএসআই, বুঝছেন অবস্থা? হাসিনার এনএসআই কইতেছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তাহলে হাসিনার কি লাভ? হাসিনার বিরুদ্ধে যে একটা আন্দোলন হইতেছে সেটার বিভ্রান্ত করা যাবে। এই চান্সে ইসলামপন্থীদের পিটাইতেছি বললে মাঠে পুলিশ নামায় দেওয়া যাবে, পশ্চিমাদের বুঝাইবে এই যে আন্দোলন হইতেছে না, এগুলো সব মৌলবাদী আন্দোলন, এরা সবাই সংখ্যালঘু বিদ্বেষী, বুঝছো? এই বইলা সে হেফাজতরেও পিটাইবে, বিএনপিরও পিটাইবে। বুদ্ধি কি দেখছেন? আমার কিছু দর্শক আছে পশ্চিমবঙ্গের, আমি বুঝতে পারি অ্যানালিটিক্স দেখে। দেখেন দাদারা, আপনাদের প্রিয় সেকুলার হাসিনার কৌশল, বুঝছেন তো? হাসিনা কেমন মাল, আর আপনারা আমাদের বলেন সংখ্যালঘু বিদ্বেষী, সাম্প্রদায়িক। আশ্চর্যের কথা বটে। হেফাজতের ভাইদের বলি, আপনারা কিছু মনে করেন না, মেহরবানি করে এই বিষয়ে যদি আমার এই কথা বলা বেয়াদবি হয় মাফ করে দিন। তারপরেও বলি, দেখেন আপনাদের নেতারা জেলে আছে, আমরা সবাই এটাতে ব্যথিত, সারা দেশের মানুষ ব্যথিত। আমরা চাই ওনারা কষ্টে আছেন, আমরা চাই দ্রুত ওনারা ছাড়া পাক, এই কষ্ট থেকে মুক্তি পাক, এটা সবাই আন্তরিক ভাবে চায়। কিন্তু এইটারে ওসিলা কইরা এনএসআই যে আপনাদের জন্য একটা ফাঁদ পাচ্ছে, এই ফাঁদে মেহরবানি করে পা দিয়েন না। আপনাদের নেতারা এমনিতেই মুক্তি পাবে কিছুদিন আগে বা পরে। আপনারা যদি এনএসআই এর এই শয়তানি চাপের কাছে নতি স্বীকার করেন তাহলে আপনাদের সংগঠন দ্বিধাবিভক্ত হয়ে যাবে। দেখেন
কাদিয়ানিরা মুসলিম নাকি মুসলিম না এই বিতর্কে আমি যাব না, এটা আমার সাবজেক্ট না, এটা আমার এরিয়াও না, এটা আমার বলার কথাও না, বলার অধিকারও নেই। এটা একান্তভাবেই আপনাদের ধর্মের আভ্যন্তরীণ বিষয়, আভ্যন্তরীণভাবে মীমাংসা করার মতো প্রজ্ঞা আপনাদের আছে। তবে কার ধর্ম কি, কে মুসলমান না, কে হিন্দু না, কে খ্রিস্টান না, এইটা বলার দায়িত্ব রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দাবিটা শুধু ভ্রান্তি না, বিপজ্জনক। কেন এটা বিপজ্জনক আসেন আমরা একটু দেখি। প্রথমে আসেন আইনের প্রশ্নে। ধরেন আমি এখানে তো সরবনে একটা এমবিএ করছি, তাই না? তো আমার একটা সার্টিফিকেট দিয়েছে সরবন ইউনিভার্সিটি, এইটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় কেড়ে নিতে পারে? পারে না তো। সরবন চাইলে কেড়ে নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমার এই সার্টিফিকেট দেয় নাই। তো কাদিয়ানিরা যে নিজেদের মুসলমান বলে দাবি করে, এটা কি রাষ্ট্র বলে দিছে তাই ওরা দাবি করতেছে? রাষ্ট্র তো তাদের বলে নাই, তাই না? তাহলে রাষ্ট্র এই বলাটার দাবি কাইরা নিবে কেমন করে? রাষ্ট্র যা আমাকে দেয় নাই সেটা তো সে কাইরা নিতে পারে না, দেয়ই তো নাই। রাষ্ট্র আমাকে নাগরিকত্ব দিচ্ছে, এটা সে কাইরা নিতে পারে। রাষ্ট্র আমাকে চলাফেরার স্বাধীনতা দিচ্ছে, চাইলে সেটা কাইরা নিতে পারে, আমার জেলে ঢুকাই দিতে পারে। আমি ভর্তি হয়েছি বগুড়া জেলা স্কুলে। বগুড়া একটা মেয়েদের একটা স্কুল আছে, ভিএম গার্লস স্কুল, বিখ্যাত স্কুল। আমরা ক্ষুদ্রকালে স্কুলের আশেপাশে ঘোরাফেরা করতাম, এখনো করে এখনকার চ্যাংরা প্যাংরা নিশ্চয়ই। তো আমি বগুড়া জেলা স্কুলে ভর্তি হয়েছি, আমার কি ভিএম গার্লস স্কুল টিসি দিতে পারে? পারে না তো। দ্বিতীয়ত আসি রাজনীতির প্রশ্নে। আপনার যেটা ইস্যু, যেটা আপনার ট্যাকেল করার কথা, সেই ইস্যুটা যদি আপনি রাষ্ট্রের হাতে তুলে দেন, সেই রাষ্ট্র যদি এই অধিকার পায়, সে আপনার একসময় লেম্বু চিপা দেবে এই অধিকারের বলেই। কারণ আপনাকে সবসময় মনে রাখতে হবে, রাষ্ট্র কখনো কখনো খারাপ মানুষের হাতে যাইতে পারে। মোদিরে দেখতেছেন না, হাসিনারে দেখতেছেন না? হাসিনা কিভাবে এখন জয় বাংলা স্লোগান দেওয়ায়। হাসিনা তো আপনাদের মাদ্রাসাতেই তো জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য চাপাচাপি করে, তাই না? তো আমি একজন আউটসাইডার, মানে আমি তো আপনাদের ধর্মের লোক না, তারপরেও বলি, সারা দুনিয়ায় কত স্কলার আছে না, ইসলামিক স্কলার, মুসলমান স্কলার, ওনাদের সাথে কথা বলেন। এটাকে যদি সমস্যা বলে মনে হয় আপনাদের, এই সমস্যা শুধু বাংলাদেশের মুসলমানদের সমস্যা না, সারা দুনিয়ার মুসলমানদের সমস্যা হওয়ার কথা, তাই না? অন্যরা কিভাবে ডিল করতেছে এই ইস্যুটা সেটা দেখেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। আমি শিওর রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চাইতে এটার একটা ন্যায়সঙ্গত সমাধান আপনারা নিজেরাই খুঁজে নিতে পারবেন। একটু সময় নেন। শেষ করার আগে হাসিবুর গত অভিনয় নিয়ে কথা বলি। হাসিবু, তুমি বলছো আন্দোলনের নামে জনগণের হাত দিলে তুমি বরদাস্ত করবে না। আমি কিন্তু খুব পছন্দ করছি কথাটা, আসলেই তো। কিন্তু আন্দোলনের নামে তোমার দলের লোকেরা দোয়েল চত্বরে এক বয়স্ক অফিস যাত্রীর প্যান্ট খুলে নিছিল, তারপরে সাংবাদিককে ডাইকা তার ছবি তুলাইছিল, এই যে ছবিটা, আমরা তো সেটা ভুলি নাই। তুমি এটা বরদাস্ত করছিলে কেন? তোমার দল তো কোনো ভদ্রলোক করে না। খালেদা জিয়া জেলে যাওয়ার আগে তার দলের নেতা কর্মী সমর্থকদের নির্দেশ দিয়ে গেছেন কোনো সহিংসতা না করতে। উনারে, খালেদা জিয়ারে তার দলের লোকেরা, অনুসারীরা মানে, তারা কোনো সহিংসতা করবে না, করেনি। কিন্তু তোমারে হাসিবু, তোমার দলের লোকেরা মানে কি? অনুসারীরা মানে না তো। এখন আবার হাসিবু তুমি কইও না এই যে পিনাকি, তোমার খালেদা জিয়া, তার কথা অনুসারীরা শুনে তুমি কইয়া দিলা, আর আমার কথা আমার অনুসারীরা শুনে না, এর প্রমাণ কি? আচ্ছা প্রমাণ দিমু আমার হাসিবুরে, দিব? দিলে আবার মন খারাপ করবে না তো বুবু? আচ্ছা দেই, হ্যাঁ শুনো। তুমি ছাত্রলীগের সাংগঠনিক প্রধান ছিল না, পদ থেকে পদত্যাগ করছিল না, কেন করছিল সেটার কারণ জানাইছিলা। কারণ বলছিলা যে ওরা আমার কথা শুনে না, মনে আছে? অন রেকর্ড তুমি বলছিলা, ভুলে গেছো পুরাই? এখন তো কইবা এটা পুরানো কথা, এখন ওরা কথা শুনে। আচ্ছা তাইলে একটা নতুন এক্সাম্পল দিই, হ্যাঁ, কারেন্ট, খুব কয়েকদিন আগের তাজা এক্সাম্পল দিই। হ্যাঁ, তুমি কইছিলা না বেগুনের বদলে কুমড়া ট্রাই করতে, বলছিলা না? তো এই যে তোমার 71 টিভির সেক্টর কমান্ডাররা এখনো বেগুন নিয়ে পড়ে আছে, তারা বেগুনের বদলে ঝিঙ্গা ট্রাই করতে রাজি আছে, কিন্তু কুমড়া ট্রাই করবে না। এখন বলবা যে তোমার দলের লোকেরা তোমার কথা শুনে? হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে মারছে, কত ফ্যামিলিকে ধ্বংস করে দিছে, পাখির মতো গুলি করে মারছে মিছিলে মানুষকে। এটা তো ক্ষমতায় থাকার সময়। হাসিনা যখন ক্ষমতার বাইরে, তার নির্দেশে 2006 সালে লগি বৈঠা নিয়ে তার দলের কর্মীরা পল্টনে 6 জন তরতাজা মানুষকে মারে নেয়, পিটায় ক্যামেরার সামনে। একটা নিরাপরাধ পথচারী দর্জি বিশ্বজিৎ, তাকে কুপায় মারে নাই ক্যামেরার সামনে।
আবার তার বসম্বদ আদালতকে দিয়ে তাদের মোটামুটি সবাইরে মাফ করে দেওয়া হয় নাই। আবরারকে সারা রাত ধরে পিটায় মারে নাই তার দলের লোকেরা। হাসিনা আপনি ক্যামেরার সামনে ন্যাকামো করেন, লজ্জা লাগে না আপনার? আবার হাসিনা তার দলের লোকদের কি বার্তা পাঠাইছে জানেন? হাসিনা কইছে আগামী ইলেকশনে বাইডেন হারবে, আর হারলে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের যে চাপ আসতেছে আমেরিকা থেকে সেটা থাকবে না। মানে আওয়ামী লীগ একটা কত বড় অধঃপতিত দল, যে দলের শীর্ষ নেতা তার দলের কর্মীদের বার্তা পাঠায় যে আগামী নির্বাচনে আমরা কারচুপি করতে পারবো। হাসিনা, তোমার আর কি রাজনীতি শেখামো? রাজনীতিতে হাই মরাল গ্রাউন্ড থাকতে হয়, একটা নৈতিক অবস্থান থাকতে হয়, না থাকলেও দেখাইতে হয় যে আছে, নাইলে কর্মীরা খায় না খায় কেন জিন্দাবাদ দেবে? আপনার তো দল নাই, আপনার হাতে টাকা নাই, ডলার নাই, ভোটে জেতার শক্তি নাই, আদর্শও নাই, নীতি নাই, কর্মী নাই, গুন্ডা আছে। আপনার হাতে তো ম্যাজিকও নাই যে দুম করে আপনি টাকা পাবেন কোথাও থেকে। তাহলে আছেটা কি দিয়ে শাসন করবেন?